পাবলিক টকে স্বাগত জানাচ্ছি। পাবলিক টকে আমরা সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের পরিস্থিতি, মানবাধিকার সহ নানা বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা, পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, উদ্বেগজনক কোনো বিষয় রয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা, এরকম নানা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকে খন্দকার হাসান শাহরিয়ার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বর্তমান যে নির্বাচন খুবই আসন্ন, এই বর্তমান পরিস্থিতিতে আসলে নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশ কেমন দেখছেন, কি মনে করছেন? দেখেন, নির্বাচন তো সামনে চলে এসছে একদমই আমাদের, এবং আমরা আগামী সপ্তাহে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা আমি সহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণই কিন্তু আমরা আসলে প্রত্যাশা করে আছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনটি চমৎকার হবে, এটি কিন্তু আমরা প্রত্যেকেই আসলে প্রত্যাশা করি। এবং একটি চমৎকার নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এসে দেশের দায়িত্ব গ্রহণ করবে, সেটি কিন্তু প্রত্যেকটি জনগণই চান। আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে চাই। কারণ হচ্ছে একটি অনির্বাচিত সরকার যখন থাকে, তখন কিন্তু নানান রকমের সমস্যা হয়ে যায়। এবং বিভিন্ন দেশেও কিন্তু আসলে আমাদের যে রেমিটেন্স প্রবাহ সেখানেও বাধাগ্রস্ত হয়। ভিসা প্রাপ্তিতেও নানান রকমের সমস্যা দেখা দেয়। অনেক বিষয় কাজ করে। কিন্তু যখন একটি নির্বাচিত সরকার থাকে তখন কিন্তু দেশের পরিবেশ, পরিস্থিতি, অর্থনীতি সবকিছুই কিন্তু আসলে উন্নয়নের দিকে যায়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই যে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি আ আ নির্বাচিত দল ক্ষমতায় আসুক, একটি সরকার আসুক, যারা আসলে দেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের অগ্রগতি, উন্নয়ন, সমৃদ্ধ হবে। এটি কিন্তু আমরা কামনা করি। তো যেটি আপনি বলেছেন যে নির্বাচনের যে বর্তমান অবস্থা বা আমরা দেখছি, দেখেন আমরা কিন্তু দেখেছি যে গত ২ টি মাসের কথা যদি আমি বলতে চাই, যে ১১ই ডিসেম্বর যখন আমাদের ২০২৫ সালে নির্বাচনের যে সূচিটা ঘোষণা হয়েছে, তার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করলে দেখব যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু রাজনৈতিক সহিংসতা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে ২০২৫ এর ১২ই ডিসেম্বর কিন্তু ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। তো এই যে ঘটনা আমরা যদি লক্ষ্য করি যে ১২ই ডিসেম্বর থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৬ এই সময়টুকুতে যদি আমরা লক্ষ্য করে থাকি, আমরা দেখব যে নির্বাচন সম্পর্কিত সহিংসতার ঘটনা পুরো বাংলাদেশে ঘটেছে ২৭৪ টি, যার মধ্যে ৫ জন কিন্তু মারা গেছেন। এবং এখানে ১৫ জন প্রার্থীর উপরে আক্রমণের ঘটনা কিন্তু বিভিন্ন মিডিয়াতে এসেছে। অন্যদিকে আমাদের আল জাজিরা বলছে যে তাদের যে প্রতিবেদন এসছে সেখানে বলা হয়েছে চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসে শুধুমাত্র নির্বাচন সম্পর্কিত সহিংসতা ঘটেছে, যেখানে আপনার হচ্ছে ১৫ জন নিহত হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ভয়াবহ রকমের। এই যে স্ট্যাটিস্টিক্স টি আমরা বললাম, এটি কিন্তু আসলে খুব মারাত্মক রকমের। নির্বাচন কমিশন যেই রোলটি প্লে করা দরকার ছিল, যেই কঠোরভাবে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে আসলে ব্যবহার করা উচিত ছিল, সেই ঘটনাটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। নির্বাচন কমিশনের কথাটা একটু বলতে চাই। নির্বাচন কমিশন ১ম দিক থেকেই একটু নড়বড়ে মনে হয়েছে। আ হয়তো তাদের আসলে যেই অবকাঠামো, সেই অবকাঠামোটা একটি সরকার পরিবর্তন হয়ে গেছে। তারপরে সেই অবকাঠামোকে তৈরি করা বা সেই জিনিসটাকে আসলে যেই ফিল্ড তৈরি করা আমরাকে বলি বা সংস্কার করা যেটিকে আমরা বলি, সেই প্রক্রিয়াটি করে তারপরে নির্বাচনমুখী হওয়ার কাজটি করতে তাদেরকে হয়তো বেগ পেতে হয়েছে। সেটিকে হয়তো অস্বীকার করার কোনো উপায় নাই, হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখব যে এইবারই রেকর্ড পরিমাণ আ নিবন্ধনের জন্য কিন্তু আবেদন জমা পড়েছিল। সেইখানটিতে নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে মাত্র ১৮ টি দলকে কিন্তু চূড়ান্ত তালিকার জন্য রেখেছিলেন বিবেচনায়। সেইখান থেকে আমরা দেখেছি যে মাত্র হাতে গোনা ২ থেকে ৩ টি দলকে কিন্তু নিবন্ধন দেওয়া হয়েছে। বাকি দলগুলোকে কিন্তু নিবন্ধন প্রদান করা হয় নাই।
এবং অনেক দলই কিন্তু এখন হাইকোর্টে রিট করেছে সেই সম্পর্কিত বিষয়। এটি কিন্তু আসলে খুব ভয়াবহ ব্যাপার বলে মনে হয়েছে, কারণ তথ্যগুলো যাচাই বাছাই সঠিকভাবে না করে 18টি দলকে কিভাবে তাহলে প্রাথমিক বাছাই টেকানো হলো, আর টেকানোই যখন হলো তখন তাদেরকে আসলে বাদি বা দেওয়া হলো কেন? এই বিতর্ক কিন্তু হয়তো নির্বাচন পরেও আমাদেরকে অনেকটা সময় আসলে শুনতে হবে বা দেখতে হবে, কিংবা আদালতের আদেশে অনেকেই হয়তো নিবন্ধন পাবেন। এটি একটি আচ্ছা, বিষয় এইটাকে আছে। আমি একটু প্রশ্ন করে যদি রাখি, যে আপনি যেটা বললেন যে আদালতের আদেশে হয়তো পরবর্তীতে নিবন্ধন পাবেন, তো এই যে যারা ধরেন আপনার তালিকায় থাকার পরেও নিবন্ধন পেলেন না, তো নির্বাচনেও তারা নিশ্চয়ই অংশগ্রহণ সেভাবে করতে পারছে না দলীয় প্রতীকে, সেটা কি আসলে এই নির্বাচনের আইনগত দিকে কোন ধরনের মানে বর্তমান যে নির্বাচন হচ্ছে সেইখানে কি আইনগত কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? এটি হয়তো প্রভাব পড়বে না, যেহেতু প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে আমরা যেটা বলছিলাম যে একটি অবাধ, সুষ্ঠু, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। এই যে প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশে নতুন কিছু হবে, পুরনো ধারাবাহিকতা আমরা ভেঙে ফেলে নতুনভাবে যাত্রা শুরু করব। কিন্তু এইবারও আমরা লক্ষ্য করলাম যে আসলে কিন্তু সেই ধারাবাহিকতাটাই কিন্তু বহাল থাকলো বলা যায়। কারণ হচ্ছে যে যদি সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো, তাহলে যে সমস্ত রাজনৈতিক দল গুলো আবেদন করেছে তাদের সকলকেই তো অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা ছিল। যারা ন্যূনতম অন্তত যোগ্যতা সম্পন্ন তাদেরকে তো অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা ছিল। আমরা যদি 18 টা দলকে বাছাইয়ে মানে টিকানো হয়ে থাকে, তার মানে হচ্ছে যে এই 18 টি দলটির যোগ্যতা আছে নির্বাচনে অংশগ্রহণ করা। তাহলে তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা, তাদের যে প্রার্থী, তাদের যে কর্মী সমর্থকদেরকে নির্বাচন থেকে বিরত রাখা, এটি আসলে যুক্তিসঙ্গত হয়নি। এখন ধরেন নির্বাচন পরবর্তী সময়ে যদি আরো ২ টি, ৪ টি, ৫ টি দল যদি নিবন্ধন আদালতের আদেশে পায়, এবং আমরা কিন্তু দেখেছি যে অতীতেও আমরা দেখেছি আদালতের আদেশে কিন্তু অনেকেই নিবন্ধন পেয়েছে, এবং এবারও অনেকে ওই নিবন্ধনের কারণেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এটি কিন্তু আসলে নির্বাচন কমিশনের আসলে কর্মকাণ্ডটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। তো আমার মনে হয় যে নির্বাচন কমিশনের উচিত ছিল এই বিষয়গুলো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে, সচেতনতার সাথে আরো অধিক যত্ন নিয়ে যদি তারা এটি করতেন, তাহলে হয়তো এই বিতর্কটা সৃষ্টি হতো না। আরেকটি বিষয় আমি বলতে চাই স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে। ইতিমধ্যেই আমরা দেখেছি একটি আসনে একজন মহিলা প্রার্থী কিন্তু এই বিষয়ে কথা বলেছিলেন যে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দিতে বলা হয়েছে। এটি কিন্তু আপনি 1% যদি ভোটারের কাগজ আগেই জমা দিয়ে দেন, তাহলে এই 1% ভোটার যে আপনাকে সমর্থন করছে সেটি তো পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটি কিন্তু সবাই জানতে পারছে এই 1% ভোটার কারা। তো আমাদের যদি যদি আমি আমি একটু বলি, এই জায়গাটা একটু যদি যদি আপনি বলেন, আমাদের আরেকটু বিস্তারিত বলেন যে আসলে এইটাকে আমাদের মানে সংগঠনের এবং প্রাইভেসি যে বিষয়গুলো রয়েছে সেটার সাথে আসে কনফ্লিক্ট করে কিনা, বা এটা আইনগতভাবে আসলে কতটুকু ঠিক, সেই জায়গাটাও যদি একটু বলেন আপনি এই বিষয়টা নিয়ে। অবশ্যই, কারণ কি এখানে প্রাইভেসির তো একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে নির্বাচনে ভোটার যারা রয়েছেন তাদের নিরাপত্তা। কারণ কি আপনি ভোট কেন্দ্রে একজন ভোটার হিসেবে ভোট দিতে যাচ্ছেন। এখন আপনি আগেই যদি বলে দেন আমি অমুককে ভোট দেব। ভোট তো একটা আমানত, এবং ভোট কিন্তু আপনার একটি নাগরিক অধিকার, এবং এটা গোপন থাকবে। আপনি কাকে দিচ্ছেন সেটি কিন্তু প্রকাশ হবার কোনো সুযোগ নাই। এটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কিন্তু রাষ্ট্র যদি আপনাকে বলে দেয় যে আপনি কাকে ভোট দিবেন সেটা আপনি আগেই লিখিতভাবে জানিয়ে দেবেন। তো সেটি যদি প্রকাশিত হয়ে যায়, কারণ আপনারা জানেন যে যখন আমরা কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো প্রকারের ডকুমেন্ট দাখিল করি, সেটি তখন আর গোপন থাকে না, তখন সেটি পাবলিক ডকুমেন্ট হয়ে যায়। তো যখন পাবলিক ডকুমেন্ট হয়ে যাবে, যে কেউই তো এই তথ্যটি নিতে পারে। তো তার মানে আমি 1% ভোটারের তথ্য, তো এটি জনগণের মানে কাকে জনগণ সমর্থন দিচ্ছে, কোন ব্যক্তি সমর্থন দিল, তার ঠিকানা, তার পার্টিকুলার্স, তার এনআইডি নাম্বার সবকিছু কিন্তু সকলে জেনে যাচ্ছে। এর ফলে ওই ব্যক্তির উপরে যে রাজনৈতিক আক্রমণ হবে না, রাজনৈতিক আক্রোশ হবে না, বা ভবিষ্যতে তিনি যে কোনো প্রকারের বৈষম্যের শিকার হবেন না, তার নিশ্চয়তা কে দিবে? অথচ আমাদের বাংলাদেশের সংবিধান বলছে, সংবিধানের 21 অনুচ্ছেদ বলছে যে সংবিধান মানা, আইন মেনে চলা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করা নাগরিকদের জন্য বাধ্যতামূলক, যেরকম দায়িত্ব এবং কর্তব্য, একইভাবে সংবিধানের অনুচ্ছেদ 27 বলতেছে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান
অধিকার রয়েছে এবং আইনের দৃষ্টিতে সমান আশ্রয় লাভের অধিকার আছে। তো তাহলে এই ক্ষেত্রে একটি বা অন্যান্য রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে তারা শুধুমাত্র নিবন্ধন থাকার কারণে তাদের সমর্থক কারা সেটি প্রকাশিত হবে না। কিন্তু স্বতন্ত্র একজন প্রার্থী যার হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নাই, তিনি শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাকে 1% ভোটারের সমর্থন দিতে হবে, যেটি পাবলিকলি প্রকাশ হয়ে যাবে। এইটি তো আসলে হতে পারে না। এটি নতুন বাংলাদেশের যে কনসেপ্ট সেটির সাথেও আসলে ম্যাচ করে না। আমার কাছে মনে হয় যে এটি উচিত ছিল নির্বাচন কমিশনের সংস্কার করা, নির্বাচন কমিশনের এই পদ্ধতিটি বাতিল করে দেওয়া। এর ফলে অনেক ব্যক্তি আছে যারা সৎ, যারা দেশের জন্য কাজ করতে চান, ভালো মানুষ, তারা কিন্তু নির্বাচনে আসতে পারতেন এবং তারা এই 1% সমর্থকের স্বাক্ষরের কারণে অনেকে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারেন নাই। এই জিনিসগুলো কিন্তু যদি প্রত্যাহার করে নেওয়া হতো তাহলে অনেক ভালো মানুষকে আমরা হয়তো মানে আমরা নির্বাচনে দেখতাম এবং তারা যদি বিজয়ী হয়ে আসতেন তাহলে হয়তো দেশের উন্নয়নে আরেকটু ভালো ভূমিকা আসতে পারত। তো সেই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকাটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। জি, আরেকটি বিষয় ধন্যবাদ। বলতে খুবই চাই, জি, জি। আরেকটি বিষয়কেও সাথে এড করতে চাই, সেটি হলো সম্প্রতিকালে আমরা দেখেছি যে মিডিয়া কর্মীদের কি বিষয়ে এই যে আমরা দেখেছি প্রায় 14,000 এর মতো মিডিয়া কর্মীর তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে। এই যে তথ্য ফাঁস হয়ে গেল, তারা আইডি কার্ডের জন্য আবেদন করেছেন। এই তথ্য ফাঁস হয়ে গেল, এটি তো হতে পারে না। কারণ মিডিয়া কর্মীদের তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে নির্বাচন কমিশন নিরাপত্তা কিভাবে দিবেন? আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, পুরো জাতি, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই যে নির্বাচনের দিকে, সেই নির্বাচনের যে আপনার তথ্য ফাঁস হয়ে যাবে না, সেই নির্বাচনে যে কোনো রকমের কোনো প্রকারের সমস্যা তৈরি হয়ে যাবে না, সেটি তো সংশয় তৈরি করে দেয়। নির্বাচন কমিশনের আরো দায়িত্বশীল হওয়া উচিত। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন তাদের আরো প্রকারের আমি মনে করি যে যত্নশীল হওয়া প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় বলেছেন। আরেকটা বিষয় জানতে চাই যে আপনি ধরেন এই বর্তমান অবস্থায় বর্তমানে আপনার নির্বাচনে মানে প্রশাসন, নির্বাচন কমিশনার এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তারা যে ভূমিকা পালন করছে সেখানে আসলে নিরপেক্ষভাবে করতে পারছে কি, নাকি অনেকে, সবাই মূলত সব দলগুলোই অভিযোগ করছে যে এক দল আরেক দলের পক্ষে কাজ করছে, প্রশাসন, নির্বাচন কমিশন বা এই বিষয়গুলো, এটা আপনি আসলে কি মনে করেন যে এটা কি আসলে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই, সংশ্লিষ্ট সবাই আর কি নিরপেক্ষ ভূমিকা আসলে পালন করতে পারছে কিনা বা করছে কিনা? দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সবসময় আসলে আমাদের দেশের জন্য তারা সবসময় কাজ করে, দেশের উন্নয়নের জন্য, জানমালের নিরাপত্তা বিধানের জন্য তারা সবসময় সচেতন এবং দেশের তারা হচ্ছে যেমন আমাদের দেশের চারিদিকের যে সীমান্ত রয়েছে সীমান্ত রক্ষার দিকেও তারা ভূমিকা পালন করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী তারা কিন্তু মানে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেও তারা কিন্তু সুনামের সাথে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে। তো সুতরাং সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা আসলে ভালোই থাকে। কিন্তু যেটা হয় যে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সময় তারা কিন্তু মানে রাজনৈতিক সরকারের নির্দেশ অনুসারে তারা রাজনৈতিক আচরণ করতেও একটা বাধ্য হয়। কারণ এটা আসলে কিছু করার নাই। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সে রাষ্ট্রীয় নিয়ম মেনে চলতে বাধ্য এবং যেই আইন রয়েছে তার প্রত্যেকটা বাহিনীর যে আইনগুলো রয়েছে সেখানে তারা চেইন অফ কমান্ড কে মেনে চলতে তারা বাধ্য। তো সেটি অনুসারেই কিন্তু চলে। তো নির্বাচনের ক্ষেত্রে নরমালি যেটি হয় যে নির্বাচন কমিশনই কিন্তু আসলে এই ক্ষেত্রে ভূমিকা পালন করবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের স্টেপ নিবে, সেই বিষয়টা থাকা দরকার। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু নির্বাচন কমিশনকে সেই ভূমিকাটায় এখন পর্যন্ত সেইভাবে আমরা পাই নাই। এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন অনেকটা ক্ষেত্রেই আসলে হয়তো সরকারের উপরে নির্ভর করছে যে সরকারই হয়তো আইন শৃঙ্খলা সবকিছু ঠিক করে দেবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা ৫ই আগস্টের ঘটনার পরে আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের অবৈধ মানে অস্ত্রগুলো লুটপাট হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, এমনকি জেলখানা ভেঙেও কিন্তু প্রচুর সংখ্যক কয়েদি এবং বিভিন্ন রকমের আসামি তারা কিন্তু পালিয়ে গেছেন এবং এর মধ্যে অনেকে বিরুদ্ধেই জঙ্গি হামলার
আসামি তারা ছিলেন, অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, সেই মামলা বিচারাধীন ছিল। তো এই যে আসামিরা চলে গেলেন বা এই যে অনেক অস্ত্র লুটপাট হয়ে গেল এবং এই বিষয়টি নিয়ে কিন্তু একটা রিট পর্যন্ত হয়েছে। এই রিট এখনো পর্যন্ত শুনানি হয়নি। তো এই যে বিষয়গুলো ঘটেছে সেইটা কিন্তু বিগত আ সময়গুলোতে আমরা দেখি নাই যে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে অথবা এটি উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়ার জন্য। তো এই যে অবৈধ অস্ত্রগুলো, এই অবৈধ অস্ত্রগুলো আসলে কারা গেল? কারণ হচ্ছে যে যখন বিগত সরকার যখন আওয়ামী লীগ সরকার পতন ঘটে যায়, তখন তো আসলে তাদের নেতাকর্মী যারা ছিলেন তারা তো বিভিন্ন জায়গাতে পলাতক হয়ে গেছিলেন। তারা তো আর তখন আর বাংলাদেশে নাই বা তাদের পক্ষে এই অস্ত্র লুটপাট করে তারা নিয়ে চলে গেছেন। সেটা আসলে দাবি করলেও সেটা অনেকেই হয়তো এটা নিয়ে প্রশ্ন তুলবেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে যে বা যারাই এটি করে থাকুক না কেন, সে যে দলেরই হোক, সাধারণ ব্যক্তি হোক অথবা একটি দুষ্ট চক্রই হোক, যারাই এটি করে থাকুক না কেন, সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারে তো ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা কিন্তু সেইটি পদক্ষেপ আমরা দেখি নাই। এখন পর্যন্ত কিন্তু অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হয়নি। ফলে নির্বাচনে যারা যাবেন ভোট দিতে সাধারণ ভোটাররা এবং প্রার্থীরা আপনারা মানে আপনি জানেন নিশ্চয়ই যে প্রার্থীদের কেও কিন্তু নিরাপত্তার জন্য এই মুহূর্তে গানম্যান দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রার্থীরাও এই মুহূর্তে নিরাপদ নয় বা তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আ এইটি কিন্তু আমাদের জন্য একটা ভয়ের কারণ। কারণ হচ্ছে যে ভোটাররা নিরাপদে ভোট দিতে যেতে পারবেন কিনা বা ভোটাররা আসলে ভোট দিতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, এইটি কিন্তু একটা বড় ইস্যু হয়ে গেছে। কারণ যদি এরকম অবৈধ অস্ত্র থাকে, কোথাও কারো উপর হামলা হয়ে যাবে কিনা সেই গ্যারান্টি তো আসলে কেউ দিতে পারবে না। তো এই বিষয়ে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে এবং আমরা অনেক জায়গাতে দেখেছি যে আ আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। যেটা একটু আগে বললাম আপনাকে যে রাজনৈতিক সহিংসতা ঘটনা ২৭৪ টা ঘটেছে এখন পর্যন্ত। আগামীতে যেটা বাড়বে না তার তো গ্যারান্টি আমরা বলতে পারছি না। কিন্তু আমরা চাই, সাধারণ মানুষরা চায় যে এই রকমের পরিস্থিতি যেন না ঘটে। আমরা চাই একটি সুন্দর পরিবেশ যেখানে প্রত্যেকটি মানুষ তার ভোটাধিকার সুন্দরভাবে প্রয়োগ করতে পারবে এবং ভোট কেন্দ্রে যাবে নিরাপত্তার সাথে। ভোট কেন্দ্র থেকে নিজের বাসায়ও ফেরত আসবে নিরাপত্তার সাথে। কোন প্রার্থীর উপরে যেন হামলা না হয়, প্রার্থীরাও যেন নিরাপদে তার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, তার ভোট চাইতে পারেন ভোটারদের কাছে এবং সুন্দর একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষিত হবে। যেই দল জিতবে তারাও আনন্দ করবে, যারা হারবে তারাও পরাজয় মেনে নিবে এবং আ বি বিজয়ী দল পরাজিত দলকে তারা গ্রহণ করবে। একত্রে মিলেমিশে সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে কাজ করবে। এটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। জি, এই প্রত্যাশার কিন্তু সরকারের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে আপনি যেরকম বললেন যে আ যে অন্য আগের যে সব নির্বাচন হয়েছে, সব নির্বাচনের হিসাব করলে এবারকার নির্বাচনে সহিংসতা বা যে ধরনের আশঙ্কা করছিল সেটা অনেকাংশেই কম। এবং তার কারণ হিসেবে বলছে যে তারা যে আসলে যেসব হত্যাকাণ্ডর বা যে বিষয়গুলো হয়েছে বলে মনে করা হচ্ছে, সেগুলো মূলত একটি দলের মানে দলের আভ্যন্তরীণ আম আ কি বলে? সংঘর্ষের কারণে হয়েছে। এটা আসলে মানে নির্বাচনকালীন সহিংসতা হিসেবে তারা ওভাবে মানছে না। এবং পাশাপাশি তারা বলছে যে উদ্ধার হয়েছে এবং তারা যে ধরনের আ আ কি বলে? আ অ্যাকশন নেওয়া দরকার অস্ত্র উদ্ধার সহ নানাবিধ বিষয় এটা মোটামুটি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমার একটা প্রশ্ন সেটা হলো অ্যা যে এই বিষয়টা আসলে কি আপনি কি মনে করেন যে নেক্সট টাইমে কোনো ধরনের মানে কোনো বিশেষ কারণে কি মনে করছেন যে সামনে যে নির্বাচন আগামী যে কয়েকদিন আছে সেই কয়েকদিনে আ বড় ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে? হ্যাঁ? সেই বিষয়টা যদি একটু সংক্ষেপে বলতেন। আসলে দেখেন নির্বাচন যতই এগিয়ে আসতেছে সবার মধ্যেই কিন্তু আসলে উত্তেজনা ভর করছে যে আসলে নির্বাচনে কি হবে, কে জিতবে, কে সরকার গঠন করবে, কে বিরোধী দল হবে, কার আসন কতগুলো হবে। এটা কিন্তু একটা সবার মধ্যে একটা টান উত্তেজনার মধ্যে কাজ করছে। সবার দৃষ্টি কিন্তু আসলে এখন এই নির্বাচনের দিকে। তো নির্বাচনের যদি আপনি বলেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে নির্বাচনে আ পা 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 নিরাপত্তা বা অন্যান্য বিষয়গুলোতে আমরাও তো প্রত্যাশা করি যে আসলে নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই সঠিক থাকবে। কিন্তু আ এর মধ্যেই তো ২৭৪ টা
নির্বাচনী তফসিল ঘোষণার পরেই আমরা দেখেছি যে ঘটনা ঘটে গেছে। নিহতের সংখ্যাও তো 5 জন, আল জাজিরা বলছে 16 জন বা 15 জন। তো ঘটনা ঘটে গেছে। তো এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি একটা রাজনৈতিক দল সরকার থাকতো, আমরা কিন্তু ওসমান হাদির যে ঘটনাটি ঘটেছে এরপরে কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাইতাম। এবং অন্যান্য সময়েও যদি আমরা দেখি নির্বাচিত সরকারে যখনই স্বরাষ্ট্র মন্ত্রী এরকম ঘটনা ঘটেছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেটা বিভিন্ন সময়ে কিন্তু এর উদাহরণ আছে। কিন্তু এবারই আমরা ১ম দেখলাম যে এত বড় একটি ঘটনা ঘটে গেল, একটা জনসমুদ্র হয়ে গেল তার মানে ইয়েতে জানাজাতে, এবং সব মানুষ চায় যে এর বিচার হোক। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলো না, তার পদত্যাগও হলো না। তো এটা খুবই দুঃখজনক। আমরা জানি না কেন এরকম ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আ এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন হচ্ছে। নির্বাচনে আমরাও চাই যে নির্বাচনটি সুন্দর সুষ্ঠু হোক। এটি হতেই হবে। কিন্তু এর মধ্যে তো প্রশ্ন থেকে যায় যে আমরা মাঝখানেই দেখেছি যে এই নির্বাচনী তফসিলের ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের ২ টি শীর্ষস্থানীয় মিডিয়া আ উপরে হামলা হয়েছে। এই মিডিয়া হাউস গুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এইখানে যারা সংবাদকর্মী ছিলেন তারা সেদিন মারাও যেতে পারতেন। আল্লাহর অশেষ রহমত যে সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ঘটতে পারত। তো এইখানে সংবাদকর্মীদের অপরাধটা কি? এখানে তারা তো চাকরি করেন। তারা সংবাদ পরিবেশন করেন দেশ এবং জনগণের জন্য। এখানে তাদের তো কোনো অপরাধ ছিল না। যে বিষয়টি হচ্ছে, যদি কোনো মিডিয়া কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক বা কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার করে থাকে, সেটির জন্য আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে। আমাদের প্রেস কাউন্সিল আছে। সেইখানে প্রচলিত আইন অনুসারেই তার কেউ কিন্তু অভিযোগ করতে পারেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেটি না করে যদি এরকম হামলা করা হয়, পুড়িয়ে দেওয়া হয় বা মব জাস্টিস করা হয়, সেটি তো আসলে হতে পারে না। এবং আজ পর্যন্ত গত আ আমরা যদি হিসাব করি, গত ১.৫ বছরে কোন মব জাস্টিস এর কোন বিচার হয় নাই। যতগুলো মব জাস্টিস হয়েছে একটিরও বিচার হয় নাই। আমরা কিন্তু দেখেছি যে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, হ্যাঁ? ঘটনা ঘটেছে, পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু সেই ঘটনাগুলোকেও কিন্তু আসলে যে উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার করা, এবং এই বিচার করলে যাতে ভবিষ্যতে কেউ মব জাস্টিস না করতে পারে, দুঃসাহস দেখাতে না পারে, সেই বিষয়েও কিন্তু আমরা আ কঠোর পদক্ষেপ আমরা দেখি নাই। ফলে এটি কিন্তু অন্যদেরকে উৎসাহিত করেছে মব জাস্টিস করতে। তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। কারণ আজকে যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনী কে যদি তার দায়িত্ব পালনে বাধা দেই, বা সে যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে না পারে, তাহলে আগামীতেও যে পারবে তার তো কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। তাহলে নতুন বাংলাদেশের যে কনসেপ্ট সেটি তো তখন বাধাগ্রস্ত হয়ে যায়। তো আমার মনে হয় যে এই বিষয়গুলোতে আরো সচেতন হওয়া দরকার, এবং যারা অন্যায় করবে সে যে দলেরই হোক না কেন, তার উপযুক্ত বিচার হতে হবে। কারণ এইটি সঠিক বিচারই কিন্তু অন্য অপরাধীদেরকে অপরাধ থেকে বিরত রাখতে সাহায্য করে। তো এটি যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের বাংলাদেশের অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নিতে পারব না। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আজকে আপনার মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, HRSS নামে একটি সংগঠন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ মাসের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগজনক ছিল বলে একটা রিপোর্ট প্রকাশ করেছে। তো আসলেও কি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা গেছে ১৭ মাস, সেই ১৭ মাস কি আসলেও খুব উদ্বেগজনক পরিস্থিতি ছিল, বা আসলে কেমন ছিল, মানে যদি তুলনা করা যায় আগের অবস্থা থেকে, এবং সব মিলে আপনি কি বলবেন একজন আইনজ্ঞ হিসাবে? দেখেন, আমাদের এখানে আমি বলতে চাই যে যেটা ধরেন আপনার প্রশ্নের সাথে আমি বলব যে মানবাধিকার পরিস্থিতি তো অবশ্যই উদ্বেগজনক। এটাকে আসলে অস্বীকার করার উপায় নেই। এটি যে শুধু বর্তমান সময়ে হয়েছে তা না কিন্তু। আমরা যদি বিগত রাজনৈতিক দলগুলোরও যে সরকারগুলো ছিল সে সময় যদি দেখি, প্রত্যেকটা বারই মানবাধিকার বিষয়গুলো নিয়ে কিন্তু নানান রকমের প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবসময় কথা বলেছে। তো মানবাধিকার পরিস্থিতিতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা দেখেছি এই মুহূর্তে যে অনেক মানুষ আছে, অনেকেই আছেন যারা হয়তো আ এ এ মানে দেশেও ছিলেন না। দেশে হয়তো দেশের বাইরে ছিলেন, কিন্তু তাদেরকেও কিন্তু মিথ্যা হয়রানিমূলক মামলায়
তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে, গ্রেপ্তার হয়েছেন। অনেকে হয়তো ঘটনাস্থলে নাই, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে, যার কারণে কিন্তু অনেক মামলা সরকার প্রত্যাহার করবার জন্য কিন্তু সেলও করেছে, এবং অনেক মামলা পরবর্তীতে প্রত্যাহার হয়েছে। তাহলে এই যে মিথ্যা মামলাগুলো হলো, এই মিথ্যা মামলা তো মামলার পুরো মেরিটটাকে নষ্ট করে দেয়, এবং এই বিষয়ে কিন্তু মামলার যারা বাদী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই এই মানবাধিকার পরিস্থিতিটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। অনেক ক্ষেত্রে এই যে বললাম একটু আগেই যে আমাদের ২ টা মিডিয়া হাউসে আমরা দেখেছি যে তাদের উপর মব জাস্টিস হয়েছে। তাহলে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে দেশের মানবাধিকার পরিস্থিতিটা কোথায় সেটি নিয়ে তো প্রশ্ন উঠেই যায়। তো এবং এই ক্ষেত্রে আমি বলব যে মানবাধিকার পরিস্থিতিকে উন্নয়ন করার জন্য, উন্নত করবার জন্য আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু কাজ করা প্রয়োজন ছিল, যেটি হয়তো যথাযথভাবে করা হয়নি। যেমন আমি একটু বলতে চাই যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক জায়গাতে হয়তো কনসার্টের আয়োজন করা হয়েছে বা হয়তো নাটকের আয়োজন করেছেন নাট্যকর্মীরা। সেখানে কিন্তু বাধা দেওয়া হয়েছে, তাদেরকে সেটি করতে দেওয়া হয়নি। এরকম কিছু ঘটনা কিন্তু ঘটেছে। তো এই যে ঘটনাগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অনেকের মত প্রকাশের ক্ষেত্রে, যেটা তার সাংবিধানিক অধিকার, সে মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা ছিল না। হয়তো মত প্রকাশ করেছেন, তার উপরে আক্রমণ করে ফেলা হয়েছে। একটি বিষয় আমার কাছে মানে প্রশ্ন আসে যে কোন মানুষ তো আসলে জন্ম থেকেই কোন রাজনৈতিক দলের সমর্থক হয়ে যান না। একটি রাজনৈতিক দলকে তিনি সমর্থন করতেই পারেন। কিন্তু এটা তো এমন নয় যে তাকে সারা জীবনই মৃত্যুর আগ পর্যন্ত সেই রাজনৈতিক দলই করতে হবে বা সমর্থন দিতে হবে। আজকে যেটি ভালো মনে হচ্ছে, কালকে তার কাছে সেটি খারাপ হতেই পারে। তাহলে সেইটি যদি তিনি লিখেন বা তিনি যদি পরিবর্তন করেন, তাহলে সেটাকে ওয়েলকাম কেন জানানো হবে না? আবার একইভাবে তিনি কোন এক সময় একটা দল করতেন, সেই জন্যই তার উপরে আক্রমণ করা হবে। এটি তো আসলে হতে পারে না। এখানে আমার কাছে মনে হয় দেখতে হবে সেই ব্যক্তিটি আসলে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ক্ষতিকর কিছু করেছেন কিনা, বা তিনি কোন প্রকারের অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন কিনা। যদি তিনি না নিয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তিটাকে বা তার পরিবারকে আমরা হেনস্থা করব, তাকে আমরা সামাজিকভাবে বয়কট করব, তাকে উপরে অত্যাচার নির্যাতন করব। এটি তো হতে পারে না। আর এটা কোন সভ্য সমাজে আসলে হতে পারে না। তো আমার মনে হয় যে এই বিষয়গুলোতে মানবিক হওয়া প্রয়োজন। আমাদের আসলে আমরা বলতেছি যে আমরা একটা নতুন বাংলাদেশ। তো নতুন বাংলাদেশের কনসেপ্টই তো হবে নতুনভাবে যাত্রা শুরু করা। নতুনভাবে জি, সবকিছু করব। আমরা যদি পুরনো ধ্যান ধারণাতেই থাকি, তাহলে নতুন হলো কোথায়? এই জি, ধন্যবাদ আপনার জিনিসগুলোর এই চেঞ্জ দরকার। জি, ধন্যবাদ। এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন একটা এই নির্বাচনের জায়গাতেই আসি। সেটা হচ্ছে তরুণ এবার তরুণ ভোটার যেমন একটা বড় ভূমিকা রাখবে। পাশাপাশি অনেক তরুণ নির্বাচন করছে, প্রার্থী হয়েছেন। এই যে তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং তরুণদের অংশগ্রহণ, এই বিষয়টাকে আসলে সার্বিকভাবে আপনি কিভাবে দেখছেন? মানে কেমন কোনো পরিবর্তনের কোনো সিম্পটম বা কিছু দেখছেন কিনা? নাকি জাস্ট গতানুগতিকভাবেই আসলে তরুণরা অংশগ্রহণ করছে, কিন্তু এটার ভবিষ্যৎ ইমপ্যাক্ট আসলে পড়বে কিনা? সেই সব জায়গা থেকে যদি কিছু বলেন। আ অবশ্যই তরুণরা এগিয়ে আসছে, তরুণ প্রার্থীরা এসছে, এটাকে আমি স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। কারণ আমি মনে করি যে আসলে তরুণ নেতৃত্ব, তরুণরাই কিন্তু দেশ গড়বে। হ্যাঁ? কিন্তু আ আমি তরুণদেরকে ওয়েলকাম জানালেও আমার কাছে যে নির্বাচনী ম্যানিফেস্টো বা তাদের যে প্রতিশ্রুতি, সেখানে কিছু জায়গাতে আমার কাছে একটু অবাক লেগেছে যে এখন পর্যন্ত কোন ধরনের প্রার্থীর কাছ থেকে এই ধরনের কোন কিছু দেখি নাই। যেমন একটি মূল বিষয় যদি আমরা লক্ষ্য করি, এটি আমাদের দেশে একটি বড় রকমের সমস্যা। আমরা ৬০ বছর ৭০ বছরের ঊর্ধ্ব যারা রয়েছেন তাদেরকে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে থাকি। আ আমার প্রশ্ন চলে আসে যে উন্নত দেশগুলোতে যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে যখনই কারো বয়স 50 প্লাস হয়ে গেছেন, তিনি সিনিয়র সিটিজেন ক্যাটেগরিতে চলে যান এবং তার জন্য সরকার থেকে ভাতা দেয়। তার জন্য ট্রান্সপোর্টের কস্টিং ফ্রি, তিনি এবং সবকিছু ফ্রি হয়ে যায় এবং তাকে তখন রেস্টে রাখে, কারণ হচ্ছে তিনি পরিবারকে সময় দিবেন। পরিবারের সাথে তিনি এতদিন দেশকে, জাতিকে তিনি সার্ভিস দিয়েছেন। তিনি তার পরিবারের সাথে তিনি যতদিন বেঁচে থাকবেন, তিনি একটু নিজের পরিবারকে সময় দিবেন, ঘুরে বেড়াবেন। কিন্তু আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন যে আমরা বয়স যত হতে থাকে তত সেই মানুষকে আমরা দায়িত্ব চাপিয়ে দিতে থাকি। অ্যা এই জিনিসটার কালচার থেকে আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, বয়স্ক ব্যক্তি, সিনিয়র সিটিজেন, তিনি অ্যাডভাইজার হিসেবে থাকতে পারেন, তিনি উপদেশ দেবার জন্য থাকতে পারেন। কিন্তু কাজটি করতে হবে তরুণদেরই। একজন তরুণ ব্যক্তি
তিনি যত কর্মঘন্টা কাজ করতে পারেন, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন পারসন কিন্তু ততক্ষণ কাজ করতে পারেন না। তো এই তরুণ প্রজন্মকে আমরা কাজে লাগাচ্ছি না কেন? আমার কাছে খুব অবাক লাগে। এবং এই তরুণ প্রজন্মকে আমাদের যে এডুকেশন সেক্টরে পরিবর্তন করে ভোকেশনাল ট্রেনিং চালু করা দরকার ছিল। ভোকেশনাল ট্রেনিং যে কোর্সটি রয়েছে সেই কোর্সের দিকে আমরা মনোযোগী না, এবং কোন তরুণ প্রার্থীকে আমি দেখি নাই যে আমি নির্বাচিত হলে ভোকেশনাল কোর্সটা আমি বাংলাদেশের যাতে সবাই বাধ্যতামূলকভাবে করে সেটির ব্যবস্থা করব। এই বিষয়ে কথা বলতে। আমি দেখি নাই যে তরুণদের অনেকদিন অনেক বছর অনেককে দেখেছি, কিছু তরুণ আন্দোলন করেছেন যে চাকরির বয়স যেন ৩২ করা হয়, সরকারি চাকরিতে প্রবেশের সীমা। আমার কথা হচ্ছে কারো যদি যোগ্যতা থাকে তাহলে ৪০ বছর বয়সেও কিন্তু তিনি এন্ট্রি করতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে কোন তরুণ প্রার্থী কিন্তু কথা বলেন নাই এখন পর্যন্ত। আমরা দেখি নাই যে তরুণ প্রজন্মের প্রতি ঘরে, ঘরে যে তরুণ আছে তার চাকরি নিশ্চিত করতে হবে। এই দাবিতে ইতিপূর্বেও কখনো বাংলাদেশে কোন রাজনৈতিক দল হরতাল অবরোধ কিছুই করে নাই। এইবারও আমি আশা করেছিলাম যে তরুণ প্রার্থী যারা রয়েছে এবং রাজনৈতিক দলগুলো তারা বলবে যে আমরা ঘরে, ঘরে প্রত্যেক তরুণকে চাকরি দেব। কিন্তু আমরা এই বিষয়টা তো আমরা দেখি নাই। তরুণদের যে একটা ন্যাশনাল ডাটাবেজ হইতে পারে সেই বিষয়েও কোন ধরনের প্রতিশ্রুতি কিন্তু আমরা লক্ষ্য করি নাই। তো ফলে এই তরুণ প্রজন্ম বেকার যারা রয়েছে, এই এদেরকে স্কিলড করা এবং যারা দেশের বাইরে যাইতে চায় তাদেরকে দেশের বাইরে পাঠানো, যাতে করে তারা রেমিটেন্স আনতে পারে দেশের জন্য, তার ফ্যামিলির জন্য। সেই বিষয়টিতেও কিন্তু আমরা কোনো ম্যানিফেস্টো কোন রাজনৈতিক দলের অথবা কোন তরুণ প্রার্থী দেখি নাই। তার মানে আপনি বলছেন যে তরুণরা যুক্ত হয়েছে এবার নির্বাচনে বা রাজনৈতিকভাবে সচেতন কিছুটা হয়েছে, কিন্তু সেভাবে এখনো আসলে যেরকম পরিবর্তনের আশা আমরা করেছি সেটা সেই অর্থে হয়নি। আচ্ছা, আমি একটু এই নির্বাচনের আরেকটা বিষয়ে একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো যে ধরেন নির্বাচনে আসলে ভোটার উপস্থিতি কেমন হবে, এবং যদি সেটা কত পার্সেন্ট পর্যন্ত না হলে কোনো ধরনের কোনো মিনিমাম যে একটা যে এই পর্যন্ত না হলে আসলে এক ধরনের সংকট দেখা দিতে পারে বা এক ধরনের বিতর্ক তৈরি হতে পারে, বা এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন এবং কেমন ভোটার উপস্থিতি হবে বলে আশা করছেন, বা না হলে আসলে কি ধরনের সমস্যা হতে পারে, সেই জায়গাটি থেকে যদি কিছু বলেন। এবং এই যে ভোটার উপস্থিতি হয় তাহলে এর দায়ী বা কারা, বা এই জায়গাটা থেকে যদি একটু বলেন। দেখেন, এইবারের নির্বাচনটিতে কিন্তু ভোট দিতে গিয়ে ভোটাররা কিন্তু অনেক বিষয় বিবেচনা করবেন। অর্থাৎ প্রার্থী ব্যক্তি হিসেবে কেমন, যেই দল থেকে তিনি নমিনেশন নিয়ে নির্বাচন করছেন সেই দলের অতীত ইতিহাস কি, সেই দলটি নিয়ে কোনো বিতর্ক আছে কিনা, তারপরে আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রাম বা অন্যান্য বিষয়ে রাজনৈতিক পরিস্থিতিতে তাদের কোনো ভূমিকা আছে কিনা, কি করেছে অতীতে, তারা সরকারে ছিল কিনা, এরকম অন্যান্য অনেক বিচার বিশ্লেষণ কিন্তু করবেন। পাশাপাশি প্রার্থীর আসলে যোগ্যতা কি, তিনি ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে কেমন, তার কি এলাকার মানুষের সাথে যোগাযোগ আছে কিনা, নাকি তিনি জনবিচ্ছিন্ন ছিলেন এখন এসে তিনি নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। এরকম অনেক বিচার বিশ্লেষণ করেই কিন্তু ভোটগুলো দিবে। তো আমার কাছে যেটা মনে হয় যে এইবারের নির্বাচনটি আসলে কিন্তু খুব মানে চ্যালেঞ্জিং নির্বাচন। কারণ একটি বিষয় হচ্ছে যে আ বা গ্রহণযোগ্য যদি নির্বাচন না হয়, তাহলে কিন্তু নির্বাচনটা আসলে আন্তর্জাতিকভাবে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো সেই জন্য নির্বাচনকে আসলে গ্রহণযোগ্য করাটা অত্যন্ত জরুরি। এর সাথে যদিও ইতিমধ্যে অনেকে বলেছেন হয়তো সরকারের পক্ষে কেউ অনেকে বলেছেন হয়তো ৫৫% র মতো ভোট পড়তে পারে। কিন্তু এটি নিয়েও অনেকে দেখলাম যে বিভিন্ন জায়গাতে বিতর্ক উঠেছে যে আসলে নির্বাচনের আগেই কিভাবে বলে দেওয়া যায় ৫৫% ভোট পড়বে বা এর চেয়ে কম পড়বে বা বেশি পড়বে। কারণ এখনো তো নির্বাচন হয়ই নাই। নির্বাচনের হলে হয়তো বলা যেতে পারে যে হ্যাঁ, এত পার্সেন্ট ভোট পড়েছে। ফলে আসলে এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকটাই কিছুটা বিতর্ক তৈরি করে ফেলে। তবে আমি যেটা মনে করি সেটি হলো যে আমাদের ভোটাররা যদি ঠিকমতো ভোট দিতে যেতে পারেন, তাহলে তারা তাদের পছন্দ প্রার্থীকে যদি বাছাই করতে পারেন, তাহলে সেক্ষেত্রে একটা ভালো আ প নির্বাচন হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে যেটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে যেহেতু স আ ব ব সর্বশেষ সরকারে যেই দলটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, যেহেতু এই দলটি এইবার নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে তার একটা বিপুল সংখ্যক কিন্তু নেতা কর্মীরা কিন্তু ভোট আ দেওয়ার ক্ষেত্রে হয়তো বিরত থাকতেও পারেন। আমরা কিন্তু ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে চোখে পড়েছে। আমার যে দেখছি তার অনেকে ক্যাম্পেইন চালিয়েছেন যে নো ভোট, নো ভোট।
তো যদি এরকম হয় যে সেই অংশটা ভোট দিতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ভোটের আমাদের যে ভোটার, সেই ভোটার সংখ্যাটা অনেকটা কমে আসতে পারে। এর বাইরেও আমরা দেখেছি যে কখনোই কিন্তু শতভাগ ভোট পড়ে না। প্রত্যেকটা নির্বাচনেই আমরা দেখেছি যে শতভাগ ভোট কিন্তু পড়ে না। সাধারণত এটা হয়তো ৭০ বা ৮০% পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল, তার ভোটাররা যদি ভোট দিতে না যায়, সেক্ষেত্রে ভোটারের সংখ্যাটা হতে পারে হয়তো সেটা আমার কাছে মনে হয় যে 50% এর বা বেশি হয়তো যাবে না। এটা হতে পারে 40-50% হতে পারে সর্বোচ্চ আকারে যদি সব ভোটাররা যান, সেক্ষেত্রে হতে পারে হয়তো। তো সেটা একটা ইস্যু হয়তো কাজ করবে। আর একটি বিষয় হচ্ছে যে এবার প্রথমবারের মতন পোস্টাল ভোটার সিস্টেম ভোটিং সিস্টেমটা চালু করা হয়েছে। এর ফলে অনেক প্রবাসীও ভোট দিতে পারছেন। আবার যারা জেলে বন্দী রয়েছেন তারাও কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ফলে একটি নতুন সংযোজন, এক্ষেত্রেও অনেকটা হয়তো ভোট কিছু বাড়বে, সংখ্যায় কিছুটা বাড়বে। তবে নির্বাচনের পরিস্থিতি হিসেব যদি বলেন যে এবার মূলত আসলে কিন্তু নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু থাকবেই যেহেতু আ আ বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে নাই। এবং সেই ক্ষেত্রে কিন্তু মূল কনটেস্টই হবে কিন্তু আ ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে এবং দাঁড়িপাল্লার প্রতীকে জামায়াত ইসলামী এবং তার নেতৃত্বে যেই ১১ দলীয় জোট রয়েছে তাদের মধ্যে, যার সাথে এনসিপিও সংযুক্ত রয়েছে। তো এদের মধ্যেই কিন্তু মূলত কনটেস্টই হবে। তো অনেক ক্ষেত্রে জামায়াত ইসলামী কিন্তু গত ১.৫ বছর কাজ করার সুযোগ পেয়েছে। এই সময়টাতে গত ১.৫টা বছরে তারা কিন্তু অনেকটাই তাদের ফিল্ডকে আগে গুছিয়েছে এবং এই ক্ষেত্রে তারা হয়তো যেটা চাচ্ছে যে ভোটারদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আমরা মানে কখনো সরকারে আসি নাই, সো আমাদেরকে ভোট দেওয়া হোক। আর জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে অতীতে তারা সরকারে ছিল একাধিকবার। তারা সরকার পরিচালনা করেছেন এবং তাদের যে চেয়ারপারসন যিনি কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ সময় কারাবন্দীও ছিলেন। তো তার পরবর্তীতে এখন তারেক রহমান তিনিও দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। এখন দেশে ফিরে এসছেন, দলের হাল ধরেছেন। তো যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, তার অনেকগুলো কনসেপ্ট আছে এবং এই কারণে তিনি হয়তো বলেছেন যে তার অনেকগুলো প্ল্যান আছে এবং ইতিমধ্যে দেখেছি আমার কাছে ভালো লেগেছে যে তিনি অনেক তরুণদের সাথে কথাবার্তা বলেছেন, ভোটারদের বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। তো যদি তিনি তার বিদেশে থাকার কনসেপ্টটাকে কাজে লাগাতে পারেন দেশের জন্য, যেটা বললাম যে দেশের তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। তরুণ ভোটার কিন্তু এবার অনেক এবং তাহলে কি পুরুষ আপনি এবং এই আপনাকে যেটা বলছিলাম যে এই দুই দল আসলে কি তরুণদেরকে মানে ভোটার সংখ্যা বাড়ানো অর্থাৎ পার্সেন্টেজ বাড়ানোতে আসলে কতটুকু আহ, আহ, দক্ষতার পরিচয় দিচ্ছে বা তারা আসলে কতটুকু টানতে পারবে সেই জায়গাটাই যদি একটু সংক্ষেপে বলেন। দেখেন আমি আমি যতটুকু দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু তরুণদের সাথে বিভিন্ন সময় মিটিং করা হচ্ছে, কথা বলা হচ্ছে, জানার চেষ্টা করা হচ্ছে যে আসলে কি পরিস্থিতি রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রচুর সংখ্যক নারী প্রার্থীও কিন্তু রয়েছেন। আমরা ঢাকাতেও দেখেছি অনেক নারী প্রার্থীকেও কিন্তু তারা নমিনেশন দিয়েছেন। অন্যদিকে জামায়াত ইসলামী বা অন্যান্য দলগুলোতে আমরা কিন্তু দেখেছি যে তাদের মধ্যে কিন্তু নারী প্রার্থী নাই বললেই চলে বা মানে একদমই। তো সেটা একটা বড় রকমের এফেক্ট হয়তো নারী ভোটারদের ক্ষেত্রে পড়বে। আবার সাম্প্রতিককালে আমরা দেখেছি যে নারী সোশ্যাল মিডিয়াতে এসেছে যে নারী ভোটারদের নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের উক্তি করা হয়েছে বা কথা বলা হয়েছে যেটি হয়তো ভোটের ক্ষেত্রে প্রভাব ফেললেও ফেলতে পারে। তো এইটি কিন্তু একটা বড় বিষয়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভোটের ক্ষেত্রে যেহেতু নারী এবং পুরুষদের ভোটার সংখ্যা প্রায় সমান এবং তরুণ প্রজন্মের একটা বড় অংশ এবার ভোট দিতে যাবে প্রথমবারের মতন। এই অংশগুলো কিন্তু ভোটের ক্ষেত্রে ভোটের দিন কিন্তু হচ্ছে প্রভাব বিস্তার করবে এবং ভোট নিয়ন্ত্রণে কে জি আসলে সরকারে যেতে পারে এটা নির্ধারণে কিন্তু অনেকটাই জি ভূমিকা রাখবে। জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বলেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই নির্বাচন কমিশন বা সরকার বলছে যে ইতিহাসের সবচেয়ে সুন্দর একটি নির্বাচন করবে এবং নির্বাচন কমিশনও সেই জায়গাটা থেকে এক ধরনের বদ্ধপরিকর। সংক্ষেপে যদি আপনি মোটা দাগে বলেন যে এই নির্বাচন কমিশন আসলে নির্বাচন একটি এমন যে একটি খুব সুন্দর এবং এ যাবৎকালের একটি সেরা নির্বাচন উপহার দিতে কতটুকু সফল হবে এবং আপনি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনি যদি সংক্ষেপে একটু বলেন যে আসলে এই নির্বাচন কমিশন এবং সরকার কতটুকু সফল হতে পারে এই তাদের যে উচ্চাকাঙ্ক্ষা সেই জায়গাটা থেকে সংক্ষেপে যদি একটু বলেন।
দেখেন, প্রায় দীর্ঘ 17 বছরের অধিক সময় কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে ছিল, রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। অন্যদিকে জামায়াত ইসলামী কখনোই সরকার গঠন করে নাই এককভাবে, এবং তারাও বলেছে যে এবার তাদের জন্য শেষ সুযোগ যে সরকার গঠন করার। তার মানে প্রত্যেকটা দলই কিন্তু চাবে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। তো তার মানে চাপ অনেক বেশি, এবং যেহেতু তারা বিজয়ী হতে চাবে সেহেতু তারা যে কোনো মূল্যে আসলে নির্বাচনে জয়লাভের জন্য তারা কিন্তু চেষ্টা করবে। তো এর সাথে মানে সকলেরই প্রত্যাশা রয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সেই জন্য। তো নির্বাচন কমিশনের জন্য খুব চ্যালেঞ্জ, কোন প্রকার চাপের কাছে নতি স্বীকার না করে একদম যেইটা ভোটাররা রায় দিবেন, জনগণ যে রায় দিবেন সেই রায়টি সঠিকভাবে প্রচার এবং প্রকাশ করা, এবং নির্বাচনের দিন যেন ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে যেতে পারেন সেটি নিশ্চিত করা, এবং যেন ভোট কেন্দ্র থেকে ফেরত আসতে পারে, ভোট কেন্দ্রে যেন কোনো প্রকার গোলযোগ না হয় সেটি নিশ্চিত করা, মিডিয়া কর্মী যারা থাকবে তারা যেন সঠিকভাবে নিউজটি প্রচার প্রকাশ করতে পারেন সেটি নিশ্চিত করা, এবং প্রার্থীরাও যেন নিরাপদে থাকেন সেটি নিশ্চিত করা, এবং সঠিকভাবে রিটার্নিং কর্মকর্তা যারা থাকবেন সেখানে বুথে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারা যেন ভোট গণনাটি সঠিকভাবে করে সঠিকভাবে কেন্দ্রে ফলাফলটি পাঠাতে পারেন, এবং সেই ফলাফলটি যেন মানে প্রকাশ করা হয় জনসাধারণের কাছে, সেটি নিশ্চিত করাটাই হচ্ছে এখন মানে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে নির্বাচন কমিশনের। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের দিন সঠিকভাবে ব্যবহার করা, যাতে করে কোথাও কোনো প্রকারের গোলযোগ না ঘটে। এই জিনিসটি যদি নির্বাচন কমিশন করতে পারে, অবশ্যই আমি মনে করি ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়াটা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে। আর যদি নির্বাচন কমিশন একটি সঠিক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে জাতিকে, সেই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও জনগণের একটি সাধুবাদ পাবে যে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে তাদের বিদায় ঘটছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর করে অনেকগুলো বিষয় বলেছেন। আশা করি আমাদের দর্শকরা বিষয়গুলি উপভোগ করতে পারবেন বা পেরেছেন, সেই প্রত্যাশা আমাদের রয়েছে, এবং আমরাও চাই যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিক, যাতে বাংলাদেশ স্থিতিশীলতা অর্জন করে এবং বাংলাদেশ ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, সেই প্রত্যাশা আমাদের রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের বিষয়গুলো উপভোগ করতে পেরেছেন বা বিষয়গুলো নিয়ে আপনাদের অনেক সুন্দরভাবে জিনিসগুলো জানতে পেরেছেন। আমরা ভবিষ্যতে আরো প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে অন্য অতিথি থাকবে হয়তো, এবং নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোর, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা অভিমত থাকে আপনারা কমেন্টস অপশনে জানাবেন। দেখা হবে আবারও সেই প্রত্যাশায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।